রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্যপদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্যের জন্য কল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে। वर्ष 2025-26 में भारत ने 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है। এর আগে শ্রী মোদী গুজরাটের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাট এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। তিনি জনগণকে ভাইব্র্যান্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, আমাদের গ্রাম ও শহরগুলিকে একযোগে উন্নত করার মাধ্যমেই এই স্বপ্ন পূরণ করা সম্ভব। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানে 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3,000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানির কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তিনি বলেন, এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। এর ফলে ভারতীয় সামুদ্রিক পণ্য সারা বিশ্বের গ্রাহকের কাছে সহজেই পৌঁছচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3,567 জন ভারতীয়কে। আইনি অভিবাসনকে কোনো রকম ব্যাহত না করে বেআইনি অভিবাসন ঠেকাতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে কেউ বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত আইন রয়েছে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থায় ভারত এদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর শুরু হবে দেশে ফেরত পাঠানো বা ডিপোর্টেশনের প্রক্রিয়া। এখনও বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের অনেক পরিচয় যাচাইয়ের কাজ বাকি বলে উল্লেখ করেন শ্রী জয়সওয়াল। All foreign nationals
in India if they are here illegally, including from Bangladesh. We have laws to deal with them and they'll be accordingly dealt with. As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place and we have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible so that the deportation of people who are illegally staying in India can be taken forward in a smooth and an efficient manner. পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্যপদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। শ্রী হরিশ বলেন, পাকিস্তান রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ করে তাদের উপস্থিতিকেই সংকটজনক করে তুলছে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের বার্ষিক রিপোর্ট নিয়ে এক আলোচনায় পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ জম্মু কাশ্মীর প্রসঙ্গে যে অবতারণা করেন তার প্রেক্ষিতেই ভারতের এই প্রক্রিয়া। এদিকে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ গতরাতে মুম্বাই পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত পি.কে. অশোকবাবু। পরে ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেলে শ্রীমতী রড্রিগেজকে ভারতীয় ঐতিহ্য অনুসারে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিওনো 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য আধিকারিকরা অনুমান করেছেন, মধ্য আফ্রিকায় ইবোলার প্রকোপ বাড়ার ফলে আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়াতে পারে। আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি কম্পিউটার দ্বারা নির্মিত মডেলের উপর ভিত্তি করে সম্ভাব্য পরিস্থিতির বেশ কিছু রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে আক্রান্তের সংখ্যা 10,000 থেকে 20,000-এর বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে যাওয়ার কথা। পদ্ম পুরস্কার 2027-এর জন্য আগামী মাসের 31 তারিখ পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন এবং সুপারিশ 15 মার্চ থেকে শুরু হয়েছে এবং তা শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে অনলাইনে গ্রহণ করা যাবে। পদ্ম পুরস্কার যথা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কারগুলির মধ্যে অন্যতম। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার জন্য সময়সীমা 7 জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। জাপানের কাকামিহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। সাফ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু হবে সন্ধ্যে 6:30টায়। গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলোতে অনুষ্ঠিত নরওয়ে চেস টুর্নামেন্টে জিতে প্রথম ভারতীয় হিসেবে শিরোপা জয় করার ইতিহাস গড়েছেন। শেষ রাউন্ডে তিনি জার্মানির ভিনসেন্ট কেইমারকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাটে 20,000 কোটি টাকারও বেশি প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।